আজকে আমরা ক্লাস যেটা নিব মশাবাহিত একটা বিশেষ রোগ, যে রোগটা নিয়ে আমাদের বর্তমান সময়ে ব্যাপক আলোচনা চলছে। এবং সত্যি বলতে কি, পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ মৃত্যুবরণ করে কিন্তু মশার কামড়ে। এটা আপনারা জানেন সবাই, তথ্যটা কারো অজানা নয়। তো মশাবাহিত যে রোগগুলো আমাদের দেশে সবচাইতে বেশি হয় তার মধ্যে ম্যালেরিয়া, কালাজ্বর, ডেঙ্গু, ফাইলেরিয়া, এগুলো সব কিন্তু মশাবাহিত রোগ এবং মশার কামড় থেকেই কিন্তু এই রোগগুলো সৃষ্টি হয়। জিকা ফিভার, চিকেনগুনিয়া, ওয়েস্ট নাইল ফিভার, জাপানিজ এনকেফালাইটিস, ইয়েলো ফিভার, সেন্ট লুইস এনকেফালাইটিস ইত্যাদি ইত্যাদি বহু ধরনের রোগ আছে যে রোগগুলো মশাবাহিত। প্রধান জ্বরগুলো আমরা বলছি এখানে। তো ম্যালেরিয়া, কালাজ্বর, ডেঙ্গু, ফাইলেরিয়া, চিকেনগুনিয়া এগুলো বাংলাদেশে এখন কিন্তু আক্রান্ত অনেকজন আক্রান্ত হয়েছে এবং অনেকজন মৃত্যুবরণ করেছে। আর জিকা জিকা ফিভার এখন পর্যন্ত আমাদের দেশে আসার কোনো তথ্য নাই, বা ওয়েস্ট নাইল ফিভার, জাপানিজ এনকেফালাইটিস এগুলো আসার সম্ভাবনা নাই। কিন্তু মনে রাখতে হবে, বৈশ্বিক প্রেক্ষাপটে কিন্তু যে কোনো সময় এই জ্বরগুলো সংক্রমণ বাংলাদেশে হতে পারে। এই জন্য আমাদেরকে এই রোগগুলো সম্পর্কে কিন্তু সচেতন হতে হবে। সচেতনতার বাইরে আসলে বিকল্প কিন্তু নয়। এখন মশা মারতে আমরা অনেক কিছুই করি, বলে যে মশা মারতে কামান লাগা। আসলে দেখেন, মশা মারার জন্য ছোট্ট একটা ক্ষুদ্র পতঙ্গ মশা, অথচ আমরা ইলেকট্রিক মশারি, ইলেকট্রনিক ডিভাইস, মশারি তো আছে, কয়েল, স্প্রে, অ্যারোসল, কত কিছু না আমরা ব্যবহার করি। হ্যাঁ, এবং অ্যান্টিমসকিউটো বডি লোশনও আছে যেগুলো মশা ধ্বংস করে। আর ইলেকট্রনিক্স তো ডিভাইস বিভিন্ন ধরনের আছেই। আর গ্রাম অঞ্চলে থালাতে তেল মাখিয়ে এই মশা ধরার একটা প্রাচীন পদ্ধতি চালু আছে। আর পৌরসভা থেকে তো মাঝে মাঝেই বিকট আকারের শব্দ দিয়া, ধোঁয়া দিয়ে চারদিক ভরে দেয়। এখন এই শুকনো গোবরও অনেকে পুরায় মশা তাড়াতে। বিশেষ করে গোয়াল ঘরগুলোতে তো এটা আমরা প্রায় দেখতে পাই, গোয়াল ঘরও দেখতে পাই, বাসাতে অনেক সময় দেখতে পাই গ্রাম অঞ্চলে। কিন্তু আসলে এটাতে লাভ কতটুকু হয়? এই যে মশা মারার জন্য এত কিছু ব্যবহার করা হয়, অ্যান্টি মসকিউটো বডি লোশন থেকে শুরু করে স্প্রে, অ্যারোসল, মশার কয়েল, মশারি ছাড়া যতগুলো আছে সবগুলো কেমিক্যালি কিন্তু আমাদের শরীরের জন্য হার্মফুল, ক্ষতিকর। তো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবাড়িতে আমাদের দেশে একটা বিশেষ আছে। তো সেটাতে আমরা পরে আসছি। তো বর্তমান সময়ে সবচেয়ে বেশি এবং আলোচিত রোগের নাম কিন্তু বর্তমানে ডেঙ্গু। হামের প্রাদুর্ভাব ব্যাপক। তো হাম নিয়ে আমরা পরবর্তী কোন একটা ক্লাসে খুব শীঘ্রই আলোচনা করবো এবং বিস্তারিত আলোচনা করবো যে এটা হামের জন্য আমরা কি করতে পারি। আজকে ডেঙ্গু জ্বর নিয়েই আলোচনা করছি আমরা, যতটুকু পারি সংক্ষেপে আলোচনা করবো, এমনিতেই সময় কম আমাদের। এটা ব্রেকবোন ফিভার, ড্যান্ডি ফিভার এই নামেও কিন্তু পরিচিত, শুধু ডেঙ্গু নামে পরিচিত না। ব্রেকবোন ফিভার, ড্যান্ডি ফিভার এটা নামে পরিচিত। যেমন টাইফয়েড জ্বরকে এন্টেরিক ফিভার বা আন্ত্রিক জ্বর এটাও কিন্তু বলা হয়। সুতরাং সমনামগুলো জেনে রাখা আমাদের জন্য একটু সুবিধাজনক। তো এটা একটা অ্যাকচুয়ালি ফ্লেভি ভাইরাস, অর্থাৎ ভাইরাস জনিত একটা রোগ। এবং এডিস অ্যালবোপ্লেকটাস আর এডিস ইজিপ্টি এই দুইটা মশা কিন্তু এর বাহক। তো এটা 4টা সেরোটাইপ আছে। ডেঙ্গু ভাইরাস 1, ডেঙ্গু ভাইরাস 2, ডেঙ্গু ভাইরাস 3, ডেঙ্গু ভাইরাস 4, 4টা ভেরিয়েন্টের, অর্থাৎ 4টা সেরোটাইপ। এই সেরোটাইপটা মনে রাখবেন আপনারা। এবং এই এডিস ইজিপ্টি আর এডিস অ্যালবোপ্লেকটাস এই মশাই কিন্তু আমাদের এই ডেঙ্গু জ্বরের জন্য সবচেয়ে বেশি দায়ী। ডেঙ্গু, চিকেনগুনিয়াও কিন্তু এরাই তৈরি করে, এরাই কিন্তু চিকেনগুনিয়া এবং ডেঙ্গু দুটা জ্বরই কিন্তু এরাই ছড়ায়। তো এই সেরোটাইপ গুলো যে কতটা মারাত্মক ক্ষতিকর, তো যখন সাধারণত যদি কোনো একটা সেরোটাইপ, অর্থাৎ ডেঙ্গু ভাইরাস 1 অথবা ডেঙ্গু ভাইরাস 2, ডেঙ্গু 3, ডেঙ্গু 4, যে কোনো একটা সেরোটাইপ থেকে যদি ডেঙ্গু হয়, তাহলে সেই সেরোটাইপের এগনেস্টে কিন্তু শরীর একটা অ্যান্টিবডি তৈরি করে এবং একবার আক্রান্ত হলে সাধারণত ওই সেরোটাইপ দিয়ে দ্বিতীয়বার আক্রান্ত হয় না। কিন্তু যদি অন্য কোনো সেরোটাইপ দিয়ে যদি আক্রান্ত হয়, অর্থাৎ
কোনো একজন পেশেন্টে ডেঙ্গু ভাইরাস 2 হয়েছিল, তো ডেঙ্গু ভাইরাস 2 এর এগনেস্টে তার শরীরে একটা ইমিউন সিস্টেম তৈরি হয়েছে। এখন ডেঙ্গু ভাইরাস 1 যদি তাকে অ্যাটাক করে, তাহলে কিন্তু সেটা তার জন্য অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এটা মনে রাখতে হবে আমাদেরকে। ডেঙ্গু 700 বছর আগের রোগ, এবং এটা বানর থেকে মানুষে সংক্রামিত হয়, এবং 1779 সালে এটা এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকায় মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এবং তখন থেকে কিন্তু মানুষ এই রোগটার বিষয়ে একটু একটু করে সচেতন হতে শুরু করে। আমাদের বাংলাদেশে ডেঙ্গুর প্রথম সংক্রমণ দেখা দেয় 2000 সালে। সে বছর 93 জন ব্যক্তি মারা যান। 2002 সালে 6232 জন আক্রান্ত হয়। 2018 সালে 26 জন মারা যায়, আর আক্রান্ত হয় 10,148 জন। তো 2023 সালে, 21 সালে কিন্তু কম। 2023 সালে সর্বাধিক মানুষের মৃত্যু হয় ডেঙ্গুতে, এবং সেটা 1705 জন। এই তথ্যটা অনেকের কাছে অজানা যে 2023 সালে ডেঙ্গু কি ভয়ানক আকার ধারণ করেছিল। 21 সালে কিন্তু অতটা আক্রান্ত পাইনি। আর আরেকটা তথ্য মনে রাখবেন যে শুধুমাত্র ডেঙ্গুর প্রতিরোধের জন্য প্রতিরোধ, চিকিৎসা ও সরকারিভাবে যে খরচ হয় সেটা হচ্ছে 5,000 কোটি টাকা। এটা বাৎসরিক ব্যয়। একটা রোগকে দমন করার জন্য একটা দেশের সরকার 5,000 কোটি টাকা একটা রোগকে দমন করার জন্য ব্যয় করে, সেটা হচ্ছে ডেঙ্গু। তো এটা বিপজ্জনক, এবং অবশ্যই বিপজ্জনক। বাংলাদেশের প্রেক্ষাপটের কথাই বলছি আমরা, যে এ পর্যন্ত এবছরে কিন্তু 46 জন মারা গেছে। ইতিমধ্যে 46 জন মারা গেছে, আর 11,195 জন এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। এটা কিন্তু বাড়ছে দিন দিন। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, এগুলোতে প্রাদুর্ভাব অত্যন্ত বেশি। ঘনবসতিপূর্ণ এলাকা যে সমস্ত জায়গা, যেগুলোতে বস্তি বেশি, ঘনবসতিপূর্ণ এলাকা আছে, ঘিঞ্জি এলাকা, নোংরা এলাকা, তারপরে সোয়ারেজ সিস্টেম খুব খারাপ, পানি পরিবহনের ব্যবস্থা নাই, বদ্ধ পানি বেশি আছে। তো মনে রাখতে হবে যে এই রোগগুলো কিন্তু আরো বিপজ্জনক। চিকেনগুনিয়া, সার্স, বার্ড ফ্লু, প্লেগ, হেপাটাইটিস বি, সি, এগুলো ভয়ানক এবং জীবন বিধ্বংসী রোগ। এগুলো হলে মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। আর ডেঙ্গুতে কিন্তু মৃত্যুর সম্ভাবনা ততটা নাই। আমরা যতটা ভয় পাই, মৃত্যুর সম্ভাবনা, প্রথমত একজন চিকিৎসক হিসেবে আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা নিজেরা আতঙ্কিত হব না, অন্যকে আতঙ্কিত করব। এটা সচেতনতামূলক একটা প্রোগ্রাম, এবং এই মানসিকতাটা আমাদের মধ্যে যেন আসে যে আমি একজন ডাক্তার হয়ে আমি যেন আতঙ্ক না ছড়াই। একজন মানুষ আতঙ্কে বেশি মারা যায়, এবং রুগীরা বেশি ক্ষতিগ্রস্ত হয় আতঙ্কিত হওয়ার কারণে। শিশুদের মধ্যে কিন্তু বড়দের থেকে কম, এবং তীব্রতা অনেক কম হয়। আক্রান্ত হলে শিশুদের ক্ষেত্রে তীব্রতা কম হয়, আর একবার হলে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা প্রায় থাকেই না, যদি অন্য কোনো সেরোটাইপ দিয়ে না আক্রান্ত হয়, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। আর অ্যালোপ্যাথিতে কিন্তু এটার কোনো চিকিৎসা নেই, আর এটা অনিয়ন্ত্রিত ভাবে বাড়ছে, আর এটার দুর্ভোগ খুব বেশি। এ রোগের দুর্ভোগ এবং কষ্ট খুব বেশি, আর সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আর হোমিওপ্যাথিতে এটা খুবই ভালো চিকিৎসা আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করবো। তার আগে আমরা মশাগুলো দেখে নিই। এটাকে টাইগার মসকিউটো কিন্তু বলে। আমাদের আশেপাশে এই মশাগুলো থাকে, এবং এই মশাগুলোর বেশিরভাগ এটা প্রায় দেখতে কাছাকাছি একই রকম। এই মশাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই মশাগুলো কিন্তু দিনে বেশি সক্রিয় থাকে এবং কামড়ায়, অর্থাৎ সূর্যোদয় এবং সূর্যাস্ত এদের কামড়ানোর সবচেয়ে আদর্শ সময়। এই বাহক মশা, একটা বাহক মশা আপনার 30 দিন পর্যন্ত সংক্রমণ ঘটাতে পারে। মশা নিজে কিন্তু আক্রান্ত হয় না, মশা ডেঙ্গুতে আক্রান্ত হয় না, কিন্তু সে সংক্রামিত করে, অন্যজনকে ডেঙ্গু ছড়াতে পারে। প্রত্যেকটা কামড়েই তার ডেঙ্গু ছড়ায়, ডেঙ্গু ভাইরাস সংক্রমণ ঘটবে। এটা মনে রাখতে হবে। অর্থাৎ এই ক্যারিয়ারটা, অর্থাৎ এই মশাটা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন মানুষকে আক্রান্ত করতেই থাকবে। আর মানুষ ছাড়া বিভিন্ন পশু পাখি, গবাদি পশুও কিন্তু এই কামড়ে সংক্রমিত হতে পারে। আচ্ছা, ডেঙ্গুকে আমরা 4টা শ্রেণীতে ভাগ করি। মনে রাখবেন, যাদের কাছে কাগজ কলম আছে তারা দয়া করে লিখে নেবেন। আনডিফারেন্সিয়েটেড ডেঙ্গু ফিভার, এটা একটা।
একটা টাইপ, ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম, এই 4টা শ্রেণী। আনডিফারেন্সিয়েটেড ডেঙ্গু ফিভার, ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম। আমরা একটা একটা করে আলোচনাতে আসি। আনডিফারেন্সিয়েটেড ডেঙ্গু ফিভারে আমরা কি ধরনের লক্ষণ পাবো? আনডিফারেন্সিয়েটেড ডেঙ্গুতে আমরা খুব সামান্য এবং খুবই ন্যূনতম লক্ষণ পাবো। অনেক সময় দেখা যায় যে কোনো লক্ষণই থাকে না। মৃদু থেকে মাঝারি ধরনের মাথা ব্যথা হবে, মৃদু থেকে মাঝারি ধরনের পেট ব্যথা হবে, সবই খুব সামান্য হবে এবং খুব অল্প অল্প হবে। খুব হালকা জ্বর থাকবে, 101 ডিগ্রি থেকে 102 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। শরীর ম্যাজ ম্যাজ করবে এবং আলস্য বোধ করবে। সাধারণত আনডিফারেন্সিয়েটেড ডেঙ্গু ফিভারের জন্য খুব বড় ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন হয় না, এটা এমনিতেই সেরে যাবে। ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, যেটাতে বেশিরভাগ রোগী হসপিটালাইজড হয়, এই পরের তিনটাতে, অর্থাৎ ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিনড্রোম, এই তিনটা। আনডিফারেন্সিয়েটেড ডেঙ্গু ফিভারে সাধারণত পেশেন্ট হসপিটালাইজ হয় না বা চিকিৎসকের কাছে খুব কম আসেন। তো ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, এটা 4 থেকে 7 দিনের মধ্যে সংক্রামিত হওয়ার 4 থেকে 7 দিনের মধ্যে লক্ষণগুলো প্রকাশ পাওয়া শুরু হয় এবং হঠাৎ করেই জ্বর সৃষ্টি হবে। তীব্র জ্বর থাকবে, 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর থাকবে। সেই সাথে প্রচন্ড মাথা ব্যথা হবে। আর চোখের মনির ভেতরে, চক্ষু কোটরে, চক্ষু গোলক যেখানে চোখ অবস্থান করে, সেই চোখের ভিতরে, কপালে, 2 চোখের মধ্যবর্তী স্থানে প্রচন্ড ব্যথা হবে মাথায়। সেই সাথে আর কি হবে? চোখে ব্যথা হবে। রোগীর চোখ ঘোরালেও ব্যথা অনুভব করবে, চোখ দিয়ে জল ঝরবে, আর ফটোফোবিয়া থাকতে পারে বা থাকবে, আলোক আতঙ্ক থাকবে, আলোর দিকে তাকাতে রোগীর কষ্ট হবে। আর সেই সাথে পলিআর্থ্রালজিয়া, একসাথে অনেকগুলো সন্ধিতে প্রচন্ড ব্যথা হবে, মাংসপেশিতে ব্যথা হবে এবং এত বেশি ব্যথা হবে মনে হবে সন্ধিগুলো যেন ভেঙে গেছে। আমরা এর আগে যেমন বললাম যে ব্রেক বোন ফিভার, ডেঙ্গু ফিভারের অপর নাম হচ্ছে ব্রেক বোন ফিভার, অর্থাৎ হাড় ভাঙা জ্বর। হাড় ভাঙলে যেরকম ব্যথা হয় ঠিক তদ্রুপ ব্যথা হবে। প্রচন্ড বমি এবং বমি বমি ভাব হবে, প্রচন্ড পেট ব্যথা হবে, পেটে কোমর ব্যথা হবে, মারাত্মক দুর্বলতা এবং অবসন্নতা থাকবে, শরীর চুলকাবে এবং শরীরে হামের মতো এক ধরনের র্যাশ দেখা দিবে। আমরা যেন হাম বলে ওটাকে ভুল না করি, কারণ হামে এত তীব্র মাথা ব্যথা, এত বেশি জয়েন্টে এবং মাংসপেশিতে ব্যথা, মাজায় ব্যথা, হামে এভাবে থাকে না। হামের রুগীদের এত মাথা ব্যথা, চোখের মনিতে ব্যথা, এটা থাকে না। হামের সাথে সর্দি থাকে বেশিরভাগ, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এবার আমরা আসি ডেঙ্গু হেমোরেজিক ফিভার। লক্ষণগুলো আরো তীব্র আকার ধারণ করবে, অর্থাৎ ক্লাসিক্যাল ডেঙ্গুর যে লক্ষণগুলো সেগুলো ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আরো তীব্র আকার ধারণ করবে, অর্থাৎ জ্বর আরো বেশি বাড়বে, মাথা ব্যথা বেশি বাড়বে, বমি বেশি বাড়বে, শরীরের বিভিন্ন স্থানের গ্ল্যান্ড গুলো তখন ফুলতে শুরু করবে যখন ডেঙ্গু হেমোরেজিক ফিভার হবে। ব্লাডের প্ল্যাটলেট, রক্তের যে প্ল্যাটলেট আছে, আমরা তো জানি 3টা কণিকা, একটা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটলেট বা অনুচক্রিকা। প্ল্যাটলেট গুলো উল্লেখযোগ্য হবে কমে যাবে এবং ব্লাড ভেসেল বা রক্ত জালিকার যে দেয়াল আছে এটা পাসিং করে আমাদের তখন ত্বকের নিচে রক্তক্ষরণ হবে। ফলে কি হবে? ত্বকে কালশিটা দেখা দিবে, মাড়ি থেকে রক্তক্ষরণ হবে, চোখ থেকে রক্তক্ষরণ হবে, নাক থেকে রক্তক্ষরণ হতে পারে, রক্ত বমি হতে পারে, রক্তমূত্র হতে পারে, রক্ত পায়খানা হতে পারে, ঋতুস্রাব প্রচুর পরিমাণে হবে, অথবা অন্ত্র থেকে, ইন্টেস্টাইন থেকে রক্তক্ষরণ হতে পারে, ইন্টারনাল হেমোরেজ, এমনকি সেরিব্রাল হেমোরেজও হতে পারে। ডেঙ্গু শক সিনড্রোম, সবচাইতে বেশি বিপজ্জনক হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এই অবস্থায় রুগীর ব্লাড প্রেশার একদম ফল করবে এবং রুগীর পালস রেট খুব দুর্বল এবং র্যাপিড হয়ে যাবে, দ্রুত হবে। আর সে সাথে শরীরে প্রচন্ড ঘাম হবে, ঘাম চটচটে ঠান্ডা আঠালো হয়ে যাবে ত্বক। রুগী ছোট ছোট শ্বাস প্রশ্বাস, ঘন ঘন ছোট ছোট শ্বাস প্রশ্বাস নেবে আর বিকার অবস্থা প্রাপ্ত হবে, প্রলাপ বকবে, থুতু ছিটাবে, জ্ঞান হারাবে, হ্যাঁ, কোনো ধরনের সেন্স থাকবে না,
দাঁতে দাঁত চাওয়াবে, দাঁত দিয়ে কাপড় ছিঁড়বে। এই এই সমস্ত অবস্থাগুলোকে বলা হয় শকের মতন অবস্থা প্রাপ্ত হবে, যেটাকে বলা হয় ডেঙ্গু শক সিনড্রোম। এটা ডেঙ্গু জ্বরের মারাত্মক বিপজ্জনক অবস্থা, এবং এটা যদি আপনি দ্রুত ব্যবস্থা না নিতে পারেন তাহলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে আমরা রোগীর প্রধান প্রধান লক্ষণগুলো কি পাচ্ছি ডেঙ্গুর, যদি আমরা সব মিলিয়ে দেখি, আনডিফারেন্সিয়েটেড ডেঙ্গু ফিভার থেকে শুরু করে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম, চারটা থেকে আমরা যদি প্রধান লক্ষণগুলো পাই, তীব্র জ্বর, তীব্র মাথা ব্যথা, মাথা ব্যথার সাথে চক্ষু কোটরে ব্যথা, সমস্ত শরীরের মাংসপেশি এবং হাড়ে ব্যথা, সেই সাথে মাজাতে ব্যথা, তীব্র পেট ব্যথা, সাথে বমি এবং বমি ভাব, প্রচন্ড দুর্বলতা এবং অবসন্নতা, খুব এক্সজস্ট ফিল করবো, এবং শরীরে হামের মতো র্যাশ দেখতে পাওয়া যাবে। ছবিগুলো দেওয়া হয়েছে বা এই ছবিগুলো ব্যবহার করা হয় সাধারণত আপনাদের পরিষ্কার একটা ধারণা দেওয়ার জন্য। হ্যাঁ, তো র্যাশ কি কি কারণে র্যাশ হতে পারে ওটাতে আমরা আজকে আর আলোচনাতে যাব না। তো এই লক্ষণগুলো 2 সপ্তাহ থাকতে পারে, এমনকি বছরের পর বছরও পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ একবার ডেঙ্গু হয়েছে এবং ডেঙ্গুর ব্যথাটা আজীবন থেকে গেছে, এরকম রেকর্ড কিন্তু আছে। আর এই জয়েন্টের ব্যথা ট্যাথাগুলো সকালে বেশি বাড়বে, সন্ধ্যায় কম থাকবে। এটা মনে রাখতে হবে। এটা শুধুমাত্র মশা থেকে ছড়ায়। মনে রাখতে হবে যে এটা এই কারো লালা, থুথু, এটার মাধ্যমে কিন্তু সংক্রমিত হয় না। লালা, থুথু, ঘাম, প্রস্রাব, পায়খানা, এগুলোর মাধ্যমে কিন্তু একজন রোগী থেকে আরেকজনের সংক্রমণ হয় না। কিন্তু কেউ যদি আক্রান্ত রোগী যদি কাউকে রক্তদান করে তাহলে কিন্তু সংক্রমণ নিশ্চিত সংক্রমণ হবেই, অবশ্যই হবে। এবং এটাই স্বাভাবিক, কারণ এটা রক্তের মাধ্যমেই সংক্রামিত হয়। দুগ্ধ দান করলে কিন্তু এটা সংক্রামিত হয় না। কিন্তু গর্ভবতী কোনো নারী যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু শিশু সেরোটাইপ ডেঙ্গু নিয়ে কিন্তু জন্মগ্রহণ করতে পারে এবং তার ব্লাড টেস্ট আসতে পারে। যদিও এটা নিয়ে এখনো গবেষণা চলছে, এখনো পর্যন্ত এটা হয়নি। শিশু এবং নবজাতকরা আক্রান্ত হয়, তবে তীব্রতা কিন্তু কম থাকে। যেটা 15 থেকে 60 বছর বয়সীরা অধিক আক্রান্ত হয়। আমরা ম্যানেজমেন্ট কি দিব? আমি যেটা প্রথমেই বলেছিলাম, রোগীকে আশ্বস্ত করতে হবে, সাধারণ স্বাস্থ্য রক্ষার নিয়ম মানার পাশাপাশি মশারি ব্যবহার করতে হবে, অবশ্যই মশারি ব্যবহার করতে হবে, এবং দিনেও মশারি ব্যবহার করতে হবে। দিনে শুলে পরেও মশারি ব্যবহার করতে হবে। রাত্রে তো অবশ্যই মশারি ব্যবহার করতে হবে, দিনেও মশারি ব্যবহার করতে হবে। সচেতনতা সৃষ্টি করতে হবে পারিবারিক ভাবে এবং সামাজিক ভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে। রোগীকে প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় যে খাবার গুলো আছে সেগুলো খাবার দিতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে। তবে সে খাওয়ার যেন সহজ পাচ্য হয়, অর্থাৎ ডাইজেশনটা যাতে খুব সহজ হয়। মনে রাখবেন এখানে কয়েকটা খাবার খুব উপকারী, তার মধ্যে ডাবের পানি, মিষ্টি কুমড়া, লাউ, পেঁপে, গাজর, ডালিম, মাল্টা, ভিটামিন সি। ডেঙ্গু হলে পারে অবশ্যই অবশ্যই এই খাবারগুলো বেশি বেশি করে খেতে বলবেন। আর কোনগুলা খাবার নিষেধ করবেন? দয়া করে রেড মিট, মাংস নিষেধ করে দিবেন রুগীকে। খুব তৈলাক্ত ভাজা পোড়া খাবার নিষেধ করে দিবেন রুগীকে। এগুলো কেন করবেন? কারণ হচ্ছে যে রোগীর এই সময়ে হজম প্রক্রিয়া দুর্বল থাকতে পারে, এবং দুর্বল থাকার কারণে রোগীর ইন্টারনাল হেমোরেজ হওয়ার একটা পসিবিলিটি থাকে। এবং আপনাদের একটু বুদ্ধির আশ্রয় নিতে হবে। যেমন অনেকে খায় বিটরুট, নিয়মিত বিটরুট খায়, অথবা লাল শাক খায়। এখন ডেঙ্গু অবস্থায় লাল শাক ক্ষতি করে না, বিটরুট ক্ষতি করে না, কিন্তু কি করে? প্রস্রাব বা পায়খানার রং লাল করে দিতে পারে। এখন যখন লাল হয়ে যাবে প্রস্রাব বা পায়খানার রং এই লাল শাক বা বিটরুট খাওয়ার কারণে, তখন চিকিৎসক বা বাসার যারা আছেন তারা ভয় পেয়ে যেতে পারেন যে রুগীর বোধহয় ব্লিডিং হচ্ছে। এই জন্য সেগুলো থেকে পরিহার করাই ভালো, সেগুলো খাবার। আর কোন ক্রমেই, এমনকি পেশেন্ট যদি হার্টের রুগী হয় এবং তার যদি আপনার এই অ্যাসপিরিন, ডিসপিরিন, ইকোস্পিরিন এগুলো যদি চলে, তো এটা জেনে নেন যে রুগীকে অ্যাসপিরিন, ডিসপিরিন, ইকোস্পিরিন এগুলো সম্পূর্ণ নিষেধ করে দিতে হবে। অর্থাৎ এগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট, এগুলো রক্তকে জমাট বাঁধতে দেয় না। এবং এক্ষেত্রে ডেঙ্গু আক্রান্ত রোগী যখন অ্যান্টিকোয়াগুলেন্ট সেবন করবে তখন তার এমনিতে যেহেতু প্ল্যাটলেট কম বা প্ল্যাটলেট কমে যায়, সেক্ষেত্রে তখন রোগীর একটা সমূহ বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে। আর রোগীকে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে। যে সমস্ত রোগী ডায়াবেটিস আক্রান্ত, অ্যাজমা আক্রান্ত, ক্রনিক লিভার ডিজিজে আক্রান্ত, অথবা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত,
অথবা কনজেস্টিভ হার্ট ডিজিজে আক্রান্ত, তাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে তাদের প্রতি স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। এগুলো মনে রাখবো আমরা। কিছু ম্যানেজমেন্ট দিতে হবে, ঘুমের মধ্যে ব্যবহার করতে হবে এবং দিনেও। আর লম্বা ঝুলের পোশাক পরতে হবে, যাতে হাত পা ঢাকা থাকে, জন্য লম্বা ঝুলের মশারি ব্যবহার করতে হবে। সন্ধ্যাবেলা এবং খুব ভোরে মশা যাতে না কামড়ায় সে ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। আর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে জানলায় আমরা পাতলা নেট যুক্ত স্লাইডিং জানলা এখন পাওয়া যায়, এখন ব্যবহার করা হয়, যে এই একদম মশারির মতো পাতলা নেট দেওয়া থাকে যে জানলাগুলোতে, ওটা দিয়ে মশা পাসিং করতে পারে না। আমরা এই ধরনের জানলা ব্যবহার করতে পারি। আর হলুদ আলো ব্যবহার করলে কিন্তু মশার উপদ্রব কম হয়। যাদের ঘরে ডিম লাইট, সাধারণত লাল আলো, লাল লাল কালারের ডিম লাইট যারা ব্যবহার করেন, তাদের ঘরে কিন্তু মশার উপদ্রব বেশি হয়। এই জন্য গবেষকরা বলছেন যে আপনারা হলুদ লাইট ব্যবহার করেন ঘরের মধ্যে, তাহলে ভালো হবে। অনেকগুলো কারণ আছে, সামাজিক ভাবে আমাদেরকে একটু এই সচেতন হতে হবে যে বাড়ির আশেপাশে জঙ্গল জলাভূমি এগুলো যাতে পানি জমার মতো অবস্থা না থাকে। আপনারা সবাই জানেন যে এগুলো আমাদেরকে বলা হয় যে ডাবের খোসা বা টায়ার টিউব, বিভিন্ন যেদিকে মাটির ফুলের টব, দইয়ের পাত্র, দইয়ের কাঁটারি, এগুলো যেন আমরা সামান্যতম, যদি এক চামচ পরিমাণ পানিও থাকে, সেখানেও কিন্তু মশা ডিম পাড়ার মতো, ডিম প্রজনন করার মতো সক্ষমতা সেই জায়গায় থাকে। এটা খেয়াল রাখতে হবে আমাদের অবশ্যই। এবং নিয়মিত পানি পরিষ্কার করতে হবে, পরিবর্তন করে দিতে হবে। আর নালা নর্দমায় কিছু এই মশার লার্ভা খাওয়া খেত কিছু মাছ আছে, যেগুলো ছাড়লে পরে উপকার পাওয়া যেতে পারে। আমরা ওগুলোতে যাচ্ছি না। আমাদের দেশে একটা বিশেষ মশা আছে, এই মশাটা প্রকৃতির এক সত্যি বিরাট অবদান। যে এই মশা শুধুমাত্র পৃথিবীর দুইটা জায়গায় আছে, এক হচ্ছে বাংলাদেশ এবং দুই হচ্ছে ক্যালকাটা। এই দুইটা জায়গা ছাড়া এরা কিন্তু প্রত্যেকেই প্রচুর পরিমাণে মশা খায়। আপনি মাছ বলেন, ব্যাঙাচি বলেন, বাদুড়, মাকড়সা, টিকটিকি, ঘাসফড়িং, এরা কিন্তু আমাদের ন্যাচারাল ফ্রেন্ড, প্রাকৃতিক বন্ধু। এদের কোনো ক্ষতি যেন আমরা না করি, অনুগ্রহ করে। এবং আপনারা খেয়াল করে দেখবেন, যারা বাসায় মুরগি পোষেন, মুরগিও কিন্তু প্রচুর পরিমাণে মশা খায়। তো তার মানে না যে আমরা মুরগি খাবো না, মুরগি ঠিক আছে। আমরা যদি এখন থেকে ভালো কাজ করি, তাহলে একটা জেনারেশনে আমরা এটা উপকার পাবোই। গ্যাম্বেনিয়া অ্যাফিনিস যে মাছটার কথা আমরা বলছিলাম, এটা হচ্ছে এই মাছটা সবচাইতে বেশি লার্ভা খায়। আর এই এই মশাটা ওয়ার্ল্ডের মাত্র দুইটা এক জায়গায় পাওয়া যায়, একটা যে বাংলাদেশে পাওয়া যায় আর কলকাতায় পাওয়া যায়। টক্সোরিনচেটাস রুটিলাস এই মশার নাম। এই মশা মানুষকে কামড়ায় না, এই মশা শুধু মশাকেই খায়। এই মশার কাজই হচ্ছে অন্য মশার লার্ভা খায় ফেলা। এবং এত খাদক মশা এরা যে নিজেদের লার্ভাও খেয়ে ফেলে। এই জন্য এই মশাটা কিন্তু খুব দুর্লভ। কিন্তু এই একমাত্র মশা, সৃষ্টিকর্তার অশেষ নিয়ামত, যে এই একমাত্র মশা কিন্তু আমাদের বাংলাদেশ এবং কলকাতাতে আছে, আর কোথাও নাই ওয়ার্ল্ডে। এই মশা নিয়ে বহুতবার গবেষণার চেষ্টা করা হয়েছে, এবং যখনই গবেষণার চেষ্টা করা হয়েছে তখনই গবেষণা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ কি? কারণটা হচ্ছে, যদি এই মশার প্রজনন করানো যায়, তাহলে দেশে একটা বিরাট, যারা বড় বড় ব্যবসা করছে মশা নিয়ে, সয়েলের বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, স্প্রে অ্যারোসলের বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। সুতরাং তখন তারা পথে বসবে। এই জন্য তারা গবেষণা হতেই দেয়। এই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট। যাই হোক, ডেঙ্গু সন্দেহ হলে আপনারা কয়েকটা প্যাথোলজিক্যাল টেস্ট অবশ্যই দিবেন। তার মধ্যে আইসিটি ফর ডেঙ্গু, একটা ব্লাডের একটা টেস্ট। ব্লাডের স্যাম্পল কালেকশন করার পর তারা পজিটিভ অথবা নেগেটিভ সরাসরি লিখে দিবে। ব্লাডের সিবিসি,
কমপ্লিট ব্লাড কাউন্ট, অর্থাৎ টিসি, ডিসি, ইএসআর। সিবিসি দিলে আর ইএসআর দেওয়ার দরকার হয় না আলাদাভাবে। এবং আপনাকে দেখতে হবে প্ল্যাটলেট কাউন্ট, টোটাল প্ল্যাটলেট কাউন্ট। সিবিসির মধ্যে যে প্ল্যাটলেট কাউন্টটা পাবেন সেটা তো করছেনই, সে সাথে আলাদাভাবে টোটাল প্ল্যাটলেট কাউন্ট করার ব্যবস্থা করবেন। এবং ব্লিডিং টাইম আর কোয়াগুলেশন টাইম, এই দুইটা একটু করে নেবেন দয়া করে। তবে ব্লিডিং টাইম, কোয়াগুলেশন টাইম এটা মনে রাখতে হবে যে এটা রুগীর যদি ইতিপূর্বে রক্তক্ষরণের কোনো বড় ধরনের ইতিহাস না থাকে, যে খাতনা দিতে গিয়ে রুগীর অত্যাধিক পরিমাণে রক্তক্ষরণ হয়েছিল, সেক্ষেত্রে দরকার না। তারপরে বিটিসিটি দিয়ে দেওয়াটা ভালো। এই 4টা ব্লাডের ইনভেস্টিগেশন আমরা অবশ্যই দিব যদি আমরা সাসপেক্ট করি। আর হোমিওপ্যাথিতে আমি কয়েকটা ওষুধ নাম এখানে আপনাদেরকে বলেছি, লিখেছি, আপনারা জানেন যে ব্রায়োনিয়া, রাস্টক্স, লিডাম, অ্যাক্টিয়া স্পাইকেটা, আর্নেটা। এখানে ইউপেটোরিয়াম পার্ক, এটা খুব গুরুত্বের সাথে মনে রাখবেন ওষুধটা। এই ওষুধটা ডেঙ্গু ফিভারের জন্য খুবই ভালো। অ্যাপটিসিয়া, জেলসিমিয়াম, ইচিনেশিয়া, এটা ডেঙ্গু শক সিনড্রোম এবং ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এগুলো ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ডেঙ্গু হেমোরেজিক ফিভারে প্রোটোলাস হরিডাস অসাধারণ কাজ করে। আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, সেটা যে ডেঙ্গু হলে এবং প্ল্যাটলেট কাউন্ট কমে গেলে আপনারা ক্যারিকা পেপেয়া মাদার ব্যবহার করতে পারেন। ক্যারিকা পেপেয়া মাদার কিন্তু প্ল্যাটলেট কাউন্ট বৃদ্ধি করে। যদি রোগীর রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা বৃদ্ধি করে। আর আরেকটা বিষয় মনে রাখবেন, ক্যারিকা পেপেয়া মাদার যেটা পাওয়া যায়, এটা এটা ছাড়া আপনারা যদি আশেপাশে যদি পেঁপে গাছের কচি পাতা পান, তবে সেটা থেতো করে সেটা রস যদি রুগীকে খাওয়াতে পারেন নিয়মিত, তাহলে খুব দ্রুত রুগী সুস্থতার দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। তো আপনারা লক্ষণ সাদৃশ্যে এই ওষুধগুলো ব্যবহারের পাশাপাশি পেঁপে গাছের কচি পাতা, এটা মাথায় রাখবেন। যদি আপনারা আপনাদের আশেপাশে পেঁপে গাছের কচি পাতা না পান, তাহলে ক্যারিকা পেপেয়া মাদার, এই ওষুধটা মনে রাখবেন। এই ওষুধটা ডেঙ্গু ফিভারের জন্য একটা আইডিয়াল মেডিসিন, খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। তো আজকে আমি আর বিশেষভাবে বাড়াবো না ক্লাস। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করবেন। আর আপনারা কি জানেন যে পৃথিবীর কোন দেশে কোনো মশা নাই? এমন কোন জায়গা আছে পৃথিবীতে কোথাও? আমি যখন জিজ্ঞেস করেছিলাম তখন একজন ছাত্র বলেছিল যে পানির নিচে মশা থাকে না। কথা ঠিকই, পানির নিচে মশা থাকে না, কিন্তু প্রকৃত বাস্তব হলো যে আইসল্যান্ড হচ্ছে কোনো মসকিউটো ফ্রি কান্ট্রি, অর্থাৎ আইসল্যান্ডে কোনো মশা নাই। ওয়ার্ল্ডের একটা মাত্র কান্ট্রি আইসল্যান্ড যেখানে কোনো মশা থাকে না। এটার কারণ হচ্ছে জনসচেতনতা। শীত ঠান্ডা বলে না, কিন্তু জনসচেতনতা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সরকারি সহযোগিতা, কম জনসংখ্যা, আর নিজ নিজ অবস্থান থেকে কর্মদক্ষতা। অর্থাৎ তারা প্রত্যেকে এই ব্যাপারে সচেতন যে আমরা মসকিউটো ফ্রি কান্ট্রি রাখবো। আর সবচাইতে বেশি মশা আছে আফ্রিকা, উত্তর আমেরিকা, কলম্বো। কারণ হচ্ছে কি, অধিক জনসংখ্যা, জলাভূমির সংখ্যা বেশি, জঙ্গল ঘন, ব্রিডিং এর পরিবেশ আদর্শ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যাদের কোনো প্রশ্ন থাকবে দয়া করে আপনারা প্রশ্ন করেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।